Hello, dear learners. Assalamu alaikum to all. Welcome to my English lesson. You all know that I have been continuing my lesson for you. Dear learners, I am welcoming you to my learning English lesson, and I think that you all are watching my lesson and you are taking the benefits from my classes. Dear learners, you all know that as we have been confined at home for COVID-19, so we do not have any opportunity to take part in regular classroom activities. That's why our online classes have been the only way to run our educational activities. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো এই করোনাকালীন সময়ে আমি তোমাদের সাথে বেশ কিছু ক্লাস নিয়ে আমি ছিলাম। স্টিল আই এম কন্টিনিউইং মাই লেসন ফর ইউ। আমি তোমাদের সাথে ক্লাসগুলো নিয়ে আছি এবং ইনশাল্লাহ আমি ক্লাসগুলো চালিয়ে যাব। এন্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ অল আর ওয়াচিং মাই ক্লাসেস এন্ড ইউ আর টেকিং দ্য বেনিফিটস ফ্রম মাই ক্লাসেস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে গত ক্লাসে আমি তোমাদের সাথে আমাদের সেকেন্ড পেপার থেকে, দ্যাট ইজ ফ্রম দ্য সেকেন্ড পেপার, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3, in our second paper question number 3, I think that you all have remembered the name of the lesson or the title of the lesson, that was fill in the blanks. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে থাকার কথা এটি আমাদের সেকেন্ড পেপারে কোথায় ছিল, তোমাদের নিশ্চয় মনে থাকার কথা এটি ছিল আমাদের কোশ্চেন নং 3 তে ছিল, এবং যেটাকে আমরা কি বলেছিলাম সেটি ছিল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আমরা কথা বলছিলাম, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটিকে কি দিয়ে ফিল আপ করতে হয়, আমাদেরকে ফ্রেজ দিয়ে আমাদের কোশ্চেনটিকে ফিল আপ করতে হয়। দ্যাট ইজ, শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে আমাদের এরপরে একটি বক্স থাকে, একটি বক্সে 10টি ফ্রেজ থাকে এবং নিচে 10টি সেন্টেন্স দেওয়া থাকে, আর মাঝখানে খালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো থাকে। এই ব্ল্যাঙ্কস গুলো আমাদের উপর থেকে আমাদের ফ্রেজ দিয়ে সেটিকে ফিল আপ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই জাতীয় একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে গত ক্লাসে ছিলাম। আশা করি তোমরা পার্ট 1টি দেখেছো। আজকে আমি তোমাদের সাথে পার্ট 2 নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। Dear learners, today I am going to discuss the পার্ট 2। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমার এই ক্লাসগুলো আমাদের গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস এই আইডিটিতে তোমরা পাবে, এবং তোমরা আমার এই ক্লাসটি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল লার্নিং ইংলিশ উইথ তুহিন স্যার, এই আমার চ্যানেলটিতেও তোমরা পাবে। আশা করি তোমরা সবাই আরো কিছু বেটার ক্লাস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং ইনশাল্লাহ ইউ উইল গেট সাম বেটার ক্লাসেস ফ্রম মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসের সর্বোচ্চ সুবিধাটুকু নেওয়ার জন্য তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, এবং গত ক্লাসে আমি তোমাদের সাথে বলছিলাম যে তোমরা খাতা কলম নিয়ে বসো যাতে করে তোমরা এগুলো নোট করতে পারো এবং পরবর্তী সময়ে তোমরা এগুলো পড়তে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে কয়েকটি ফ্রেজ নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, যেমন একটি ছিল আমাদের বি বর্ন, একটি ছিল আমাদের হ্যাভ টু, একটি ছিল আমাদের হ্যাড বেটার, আর একটি ছিল আমাদের উড রেদার, তারপর ছিল আমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দো, তারপর আমাদের ছিল উড ইউ মাইন্ড, তারপর হোয়াটস ইট লাইক। এই টাইপের কতগুলো ফ্রেজ নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি আরো কতগুলো ফ্রেজ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। ডিয়ার লার্নার্স, I think that you all will enjoy the class from the beginning, and you will stay connected with me from the last part of the class. শিক্ষার্থীরা, আজকে প্রথমেই আমি তোমাদের সাথে যে ফ্রেজটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো লেট অ্যালোন। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি আজকে যে ফ্রেজটি নিয়ে প্রথমেই তোমাদের সাথে কথা বলবো সেটি হলো লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ হলো কি, তোমার চিন্তা করা যায় না, ভাবা যায় না। এটি অর্থটি মনে রাখবে, চিন্তা করা যায় না, ভাবা যায় না, ঠিক এরকম একটি মিনিং। চিন্তা করা যায় না অথবা তোমার মানে ভাবা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে লেট অ্যালোন অর্থ কি, চিন্তা করা যায় না এবং ভাবা যায় না। তো এটার মানে কি, অর্থাৎ কারো কাছ থেকে আমি কোনো সহজ কাজে প্রত্যাশা করতে পারি না, ঠিক সেখানে আমি কোনো কঠিন কাজ তার থেকে আমি আশা করতেই পারি না। যেমন ধরো বিষয়টি এরকম যে আমি যদি কাউকে বলি যে তুমি একটি কম্পোজিশন মুখস্থ করো, এখন এর আগে সে প্যারাগ্রাফটি মুখস্থ করতে পারেনি, অর্থাৎ তার দ্বারা কম্পোজিশন মুখস্থ করা সম্ভব না, তাহলে আমি সেন্টেন্সটি এভাবে লিখতে পারি। তোমরা লক্ষ্য করো, এখানে দেখো আমি সেন্টেন্সটি লিখছি, তাহলে বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হবে। He can't memorize a paragraph. Dear learners, he can't memorize a paragraph, let alone a composition. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি এখানে যে সেন্টেন্সটি লিখেছি যে he can't memorize a paragraph, let alone a composition, অর্থাৎ সে একটি প্যারাগ্রাফে মুখস্থ করতে পারে না আর একটি কম্পোজিশনের কথা
চিন্তাই করা যায় না। অর্থাৎ যার পক্ষে প্যারাগ্রাফ মুখস্থ করা সম্ভব না তার পক্ষে কম্পোজিশন মুখস্থ করা কোনোভাবেই সম্ভব না। তো এখানে আমরা লেট অ্যালোন যে সেন্টেন্সে ব্যবহার করতে যাব, তোমাদেরকে মনে রাখতে হবে যে লেট অ্যালোনের আগে একটি সহজ কাজ থাকবে, তারপর একটি কঠিন কাজ থাকবে, এবং ঠিক তার মাঝখানে আমরা কি করব, আমরা লেট অ্যালোন ব্যবহার করতে যাব। এবং আরেকটি জিনিস, লেট অ্যালোনের ক্ষেত্রে যে ভার্বটি থাকবে এটি অধিকাংশ সময় এটি নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জাতীয় আরো একটি সেন্টেন্স বলতে পারি। তোমরা লক্ষ্য করো, আমি যদি ঠিক এরকম একটি সেন্টেন্স যদি বলি যে শিক্ষান্ত ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানে আমি যদি এইভাবে যদি সেন্টেন্সটি লিখি যে শিক্ষান্ত ওয়ার্ক, অর্থাৎ সে হাঁটতে পারে না, তারপর আমি যদি লিখি লেট অ্যালোন রান, অর্থাৎ আর দৌড়ানোর কথা চিন্তাই করা যায় না, যে হাঁটতে পারে না তাকে দিয়ে আমি দৌড়ানোর কথা আশাই করতে পারি না। ঠিক এরকম মিনিং এর জন্য আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে আমাদের এই লেট অ্যালোনের ব্যবহারটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই লেট অ্যালোনের পরে আমি যাব আরো একটি ফ্রেজ নিয়ে। তোমরা লক্ষ্য করো, আমি এখন যে ফ্রেজটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো তোমার হোয়াট ইফ। তোমরা লক্ষ্য করো, আমি লিখছি এখানে, সেটি হলো হোয়াট ইফ। হোয়াট ইফ অর্থ হলো কি, তাহলে কি হবে, তাহলে কি হবে, অথবা তাতে কি হবে। লক্ষ্য করো, ঠিক এই জাতীয় মিনিংটি পাওয়া যায়, তাতে কি হবে, তাতে কি হবে, তাহলে কি হবে, অথবা তাতে কি হবে। ঠিক এই জাতীয় মিনিং এর জন্য আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে যে হোয়াট ইফ দিয়ে আমরা যে সেন্টেন্সটি আমরা ফিল আপ করতে যাই, হোয়াট ইফটি সবসময় বাক্যের শুরুতে বসবে। তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে হোয়াট ইফ কোথায় বসবে, সবসময় বাক্যের শুরুতে বসবে, এবং হোয়াট ইফ এর পরে একটি পূর্ণাঙ্গ বাক্য থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, একটি পূর্ণাঙ্গ, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো একটি এরকম একটি বাক্য থাকবে, তারপর এখানে একটি কোশ্চেন মার্ক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এরকম একটি স্ট্রাকচারের জন্য আমরা বাক্যের শুরুতে আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। এবং ধরো আমি যদি সেন্টেন্স বলি এরকম যে হোয়াট ইফ ইউ ডোন্ট স্টাডি রেগুলারলি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, হোয়াট ইফ ইউ ডোন্ট স্টাডি রেগুলারলি, তুমি নিয়মিত পড়াশোনা না করলে কি হবে। অর্থাৎ এখান থেকে আমরা যেটি করি, এই যে তাহলে কি হবে বা তাতে কি হবে, তার মানে এখানে আমি একটি অনুমিত ফল প্রত্যাশা করি। এটি মনে রাখতে হবে যে হোয়াট ইফ আমরা যেখানে ব্যবহার করি তাতে কি থাকবে, একটি অনুমিত ফল, অর্থাৎ তুমি যে কাজটি করতে যাচ্ছ তার একটি আলটিমেট রেজাল্ট এখানে থাকবে। ইট ইজ তাহলে হোয়াট ইফ, তাহলে কি হবে, তাতে কি হবে। তাহলে আমি সেন্টেন্স যদি দেখি হোয়াট ইফ ইউ ডোন্ট স্টাডি রেগুলারলি, তুমি নিয়মিত পড়াশোনা না করলে কি হবে, অর্থাৎ তাহলে কি হবে, কি হবে, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। যেমন ধরো আমি যদি বলি হোয়াট ইফ ইট ডাজন্ট রেইন ইন টাইম, যদি সময় মতো বৃষ্টিপাত না হয় তাহলে কি হবে, তাহলে কি হবে, আওয়ার ফার্মার্স কান্ট গ্রো দেয়ার ক্রপস ওয়েল, তাহলে আমাদের কৃষকেরা ভালো ফসল জন্মাতে পারবে না। তো শিক্ষার্থীরা, ঠিক এরকম মিনিং এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে হোয়াট ইফ কোথায় বসে, হোয়াট ইফ সবসময় বাক্যের শুরুতে বসে, এবং এমন বাক্যে বসে যেখানে বাক্যের শেষের দিকে একটি কোশ্চেন মার্ক থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে এই হোয়াট ইফ এর ব্যবহারটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, হোয়াট ইফ এর পরে আমাদের এখানে ব্যবহার হয় এমন আরো একটি বিষয় নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের আরো একটি মানে ফ্রেজ থাকে ঠিক এরকম, এই যে তোমরা লক্ষ্য করো এখানে যে হোয়াট ডট ডট লুক লাইক। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে হোয়াট ডট ডট লুক লাইক, ঠিক এটি এরকম হতে পারে। এখানে তোমরা লক্ষ্য করো, এই জায়গায় এখানে আমাদের তারপর এখানে একটি ডো ভার্ব থাকবে, এখানে একটি ডো ভার্ব থাকবে, তারপর আমাদের এখানে একটি সাবজেক্ট থাকবে। তোমরা লক্ষ্য করো এখানে ডো থেকে আমরা কি কি পাই, ডো, ডাস এবং ডিড। তাহলে আমাদের এখানে মূল থাকতে পারে কি, হোয়াট থাকতে পারে, এবং তারপর লুক লাইক থাকতে পারে। অর্থাৎ এই জায়গাটি না থাকবে না, এই জায়গাটি আমাদের সেন্টেন্সের মধ্যে থাকবে। তোমরা লক্ষ্য করো, ঠিক এইভাবে থাকতে পারে। দেখো, ঠিক এইভাবে আমার সামনে পিছনে এখানে গ্যাপ থাকতে পারে। ঠিক এখানে আমি মানে হোয়াট লুক লাইক ব্যবহার করব। এখন আমার কোশ্চেন হলো, আমি হোয়াট লুক লাইক কোথায় ব্যবহার করব। এই তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে হোয়াট লুক লাইক যে বাক্যে ব্যবহার হয়, অর্থাৎ সেটি দিয়ে কোনো ব্যক্তির বাহ্যিক গুণাবলী প্রকাশ করা হয়, অর্থাৎ বাহ্যিক, অর্থাৎ যেটিকে আমাদের এক্সটার্নাল কোয়ালিটি, অর্থাৎ তার অবয়ব প্রকাশ করার জন্য আমরা হোয়াট লুক লাইক ব্যবহার করি। যেমন আমি যদি এখানে যদি বসাই যে হোয়াট ডাজ হি লুক লাইক, প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে আমি এখানে যদি বসাই যে হোয়াট ডাজ হি লুক লাইক, অর্থাৎ সে দেখতে কেমন। এখন আমি যদি বলি যে এরকম আমার আনসারে যদি আমি বলবো যে হি লুকস লাইক সালমান খান, সে দেখতে সালমান খানের মতো, অর্থাৎ এখানে তার বাহ্যিক আকৃতিতে সে সালমান খানের মতো, অর্থাৎ এইরকম অবস্থা প্রকাশ করার জন্য আমরা লুক লাইক ব্যবহার করতে পারি। এটি তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে এখানে আমাদের যেখানে তোমার এই ডো ভার্ব থাকে এবং পরে সাবজেক্ট থাকবে এবং তার আগে পরে
খালি ঘরটি থাকবে, অর্থাৎ এই ব্ল্যাঙ্কটি থাকবে। এই ব্ল্যাঙ্কের মধ্যে আমরা হোয়াট লুক লাইক আমরা ব্যবহার করে দিব। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে হোয়াট লুক লাইক দিয়ে আমরা কি প্রকাশ করতে পারি, কোনো ব্যক্তির বাহ্যিক গুণাবলী প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি জিনিস লক্ষ্য করো, ঠিক এটির মতো করে আরো একটি জিনিস আমাদের এখানে রয়েছে। তোমরা দেখো, আরেকটি জিনিস আমি দেখাচ্ছি, সেটি হলো, যেটি প্রায় সময় আমাদের পরীক্ষায় থাকে, এখানে এই যে এইভাবে থাকে, হোয়াট লাইক, অর্থাৎ যখন এখানে হোয়াট লাইক থাকবে তখন মনে রাখবে এখানে থাকে বি ভার্ব, তারপর এখানে সাবজেক্ট, তারপর এখানে তোমার লাইক। অর্থাৎ যেখানে হোয়াট লাইক থাকে সেখানে এই জায়গায় বি ভার্ব থাকবে। আর আমরা আগে কি দেখে এসেছি, হোয়াট লুক লাইক যেখানে থাকে সেখানে আমাদের এই জায়গায় ডো ভার্ব থাকে। তাহলে বি থেকে আমরা কি কি পাই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, দ্যাট ইজ, অর্থাৎ আমার এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরকম একটি থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এই সেন্টেন্সটিকে যদি এইভাবে যদি লিখি, ধরো এখানে হোয়াট ইজ হি লাইক, অর্থাৎ সে কেমন, অর্থাৎ এটা দিয়ে কোনো ব্যক্তির ইন্টারনাল কোয়ালিটিকে প্রকাশ করা, ব্যক্তিটি কেমন, অর্থাৎ তার ভিতরের গুণাবলীকে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম, হোয়াট লুক লাইক দিয়ে কোনো ব্যক্তির বাইরের গুণাবলীকে প্রকাশ করা হয়, আর হোয়াট লাইক দিয়ে কোনো ব্যক্তির ভিতরের গুণাবলীকে প্রকাশ করা হয়। আমাকে যদি কোশ্চেন করা হয় ঠিক এরকম, প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এইভাবে হয়তো আমার গ্যাপটি দেওয়া থাকবে, যে এইভাবে হয়তো আমার গ্যাপটি দেওয়া থাকবে, ঠিক এইভাবে আমাকে এখানে গ্যাপটি দেওয়া থাকবে, ঠিক এইভাবে গ্যাপ দেওয়া থাকবে, এখানে কোশ্চেন মার্ক থাকবে। তারপর আমাকে কি করতে হবে, এই জায়গায় আমাকে অ্যানসার হিসেবে কি দিতে হবে, এখানে দিতে হবে আমাকে হোয়াট, আর তারপর আমাকে এখানে দিতে হবে কি লাইক। তাহলে আমার এটার আমি যদি আনসার দিতে চাই যে হোয়াট ইজ হি লাইক, সে কেমন, তাহলে আমার আনসারটি হবে যে হি ইজ অনেস্ট, হি ইজ পায়াস, যেটা আমি কারো অনেস্টি অথবা কারো ধরো পায়াস, যে ধার্মিক, সেটা আমি হয়তো বা বাহ্যিকভাবে সেটা বোঝা যায় না, অর্থাৎ সেটি কি তার একটি ইন্টারনাল কোয়ালিটি। ঠিক আমাদের মনে রাখতে হবে যে হোয়াট লাইক কোনো ব্যক্তির ভিতরের গুণাবলীকে প্রকাশ করে, আর হোয়াট লুক লাইক কোনো ব্যক্তির বাইরের গুণাবলীকে প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের কখনো কখনো আমরা একটু বিব্রতকর অবস্থায় পড়ে। আশা করি এই জিনিসটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা খাতায় খুব ভালো মতো একেবারে চমৎকারভাবে তোমরা নোট করে রাখো এই জিনিসগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই হোয়াট লাইক এবং হোয়াট লুক লাইক ঠিক তাদের ব্যবহারের পরে আমরা এখন যাব আরো একটি চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো আমাদের ইন্ট্রোডাক্টরি ইট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি কি নিয়ে, আমাদের ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে। তোমরা লক্ষ্য করো এখানে ইন্ট্রোডাক্টরি, এই যে ইন্ট্রোডাক্টরি কথাটি, এটির মানে হলো তোমার সূচনামূলক ইট, অর্থাৎ এখানে এই যে ইটটি ব্যবহার হবে, এই ইটের কোনো মিনিং বাক্যে থাকবে না। শিক্ষার্থীরা, আমি দুটি সেন্টেন্স এখানে লিখছি, তোমরা লক্ষ্য করো এখানে একটি সেন্টেন্স হলো ইট ইজ আ পেন, এটি হলো একটি কলম। আবার লক্ষ্য করো ইট ডিউস ইন উইন্টার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমাদের এখানে ফার্স্ট সেন্টেন্স হলো কি ইট ইজ আ পেন, অর্থাৎ এটি একটি কলম। আবার দ্বিতীয় সেন্টেন্সটা হলো ইট ডিউস ইন উইন্টার, শীতকালে শিশির পড়ে। তো তোমরা লক্ষ্য করো আমাদের ফার্স্ট সেন্টেন্স এবং সেকেন্ড সেন্টেন্স, এই দুইটি সেন্টেন্সকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখব ফার্স্ট সেন্টেন্সে আমরা ইটের মিনিং পাই, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে আমরা ইটের কোনো মিনিং পাই না। তাহলে তোমরা বলো তো এখানে ইন্ট্রোডাক্টরি ইট আমরা কাকে বলবো? অবশ্যই আমরা দ্বিতীয় সেন্টেন্সটিকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বলবো, প্রথম সেন্টেন্সটিকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বলতে পারবো না। কেন পারবো না? কারণ আমার প্রথম সেন্টেন্সে এখানে ইটের কোনো মিনিং, এখানে ইটের মিনিং থাকে, যেহেতু ইটের মিনিং থাকে সো এটা ইন্ট্রোডাক্টরি ইট নয়। আমাদের কথা ছিল কি যে ইটের মিনিং থাকবে না সেই ইটটিকে আমরা কি বলবো? ইন্ট্রোডাক্টরি ইট, এবং এটি সূচনামূলক ইট, এটি বাক্যের শুরুতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে এই ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করার কয়েকটি বিষয় আমি তোমাদেরকে দেখাবো। আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি যে বাক্যের শেষের দিকে তোমার ইনফিনিটিভ থাকে, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইট ইনফিনিটিভকে ফলো করে। আমরা এইভাবে লিখতে পারি যে ইন্ট্রোডাক্টরি ইট ফলোস, তোমরা এখানে লক্ষ্য করো যে ইন্ট্রোডাক্টরি ইট ফলোস অ্যান ইনফিনিটিভ, ফলোস অ্যান ইনফিনিটিভ। আমার ইনফিনিটিভটি কোথায় থাকবে? সেটি বাক্যের শেষের দিকে থাকবে। তোমরা লক্ষ্য করো আমি একটি সেন্টেন্স লিখছি এখানে, ইট ইজ নট ইজি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো ইট ইজ নট ইজি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, অর্থাৎ সত্য কথা বলা সবসময় সহজ না। এখানে লক্ষ্য করো আমার একটি ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে, আমি যদি এখানে দেখি, তোমরা এখানে লক্ষ্য করো যে ইট ইজ নট ইজি, ইহা সহজ না। তাহলে কি সহজ না?
টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, অর্থাৎ সব সময় সত্য কথা বলা সহজ নয়। তোমরা লক্ষ্য করো এখানে এই ইন্ট্রোডাক্টরি এটি নির্দেশ করছে কাকে? এখানে আমার ইনফিনিটিভকে নির্দেশ করছে। তো সেক্ষেত্রে এই ইনফিনিটিভকে নির্দেশ করার কারণে আমি এখানে কি দিতে পেরেছি? আমি এখানে ইন্ট্রোডাক্টরি ইট দিতে পেরেছি। অর্থাৎ তোমাদের জন্য টেকনিকটি হলো কি, বাক্যের শেষের দিকে যখন ইনফিনিটিভ থাকবে তখন তোমরা কি করতে পারবে? বাক্যের শুরুতে বাক্যের শুরুতে তোমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে দিতে পারবে। আমি আরো একটি এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের, তোমরা লক্ষ্য করো। এইভাবে যদি আমাদের গ্যাপ থাকে তাহলে যেমন দেখো, ইট ইজ আ সিন টু টেল আ লাই, অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। তোমরা লক্ষ্য করো ইট ইজ আ সিন, এটা একটা পাপ। কোনটা পাপ? টু টেল আ লাই, অর্থাৎ এখানে একটি ইনফিনিটিভ রয়েছে, এই কারণে আমি এখানে কি দিতে পারবো? এখানে আমি ইট দিতে পারবো, যে ইট ইজ আ সিন টু টেল এ লাই, অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে এই ইট কাকে নির্দেশ করছে? এখানে নির্দেশ করছে টু টেল এ লাই, এটিকে নির্দেশ করছে। অর্থাৎ তাহলে আমরা দেখলাম কি, যে ইনফিনিটিভ ইন্ট্রোডাক্টরি ইট কাকে ফলো করে? ইনফিনিটিভকে ফলো করে। প্রিয় শিক্ষার্থীরা এটির পরে আমরা আরো একটি ব্যবহার দেখতে যাব। আমাদের কতগুলো ইমপার্সোনাল ভার্ব রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে রাখতে হবে যে ইমপার্সোনাল ভার্ব, অর্থাৎ ইমপার্সোনাল মানে কি? অর্থাৎ যে ভার্বগুলো তোমার মানে ব্যক্তিকে নির্দেশ করে না, অর্থাৎ এগুলো কাকে নির্দেশ করে? অর্থাৎ ব্যক্তিকে নির্দেশ করে না, অর্থাৎ এরা নিজেরাই, তাদের কতগুলো স্বতন্ত্র অর্থ রয়েছে। এই ভার্বগুলো কি রকম? তোমরা লক্ষ্য করো এরকম কতগুলো ইমপার্সোনাল ভার্ব: রেইন, ফগ, ডিউ, থান্ডার, দ্যাট ইজ বজ্রপাত, তারপর স্নো। শিক্ষার্থীরা এই ভার্বগুলোকে আমরা কি বলি? আমরা ইমপার্সোনাল ভার্ব বলি। অর্থাৎ এই ইমপার্সোনাল ভার্বগুলোর সাবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন কোনো বাক্যে এই ইমপার্সোনাল ভার্বগুলো থাকবে তখন আমরা বাক্যের শুরুতে কি ব্যবহার করতে পারবো? আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারবো। তোমরা লক্ষ্য করো যেমন আমরা এরকম সেন্টেন্স আমরা লিখি, অ্যাভেলেবল আমাদের কাছে খুব কমন একটি সেন্টেন্স এটি, যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। শিক্ষার্থীরা লক্ষ্য করো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তোমরা লক্ষ্য করো এখানে আমার ভার্ব হলো এখানে রেইনিং, অর্থাৎ রেইন, এই কারণে এখানে সাবজেক্ট কি বসছে? এখানে ইন্ট্রোডাক্টরি ইট বসেছে। অর্থাৎ এই সেন্টেন্সটিকে আমরা আরো একটি সেন্টেন্স দিয়ে আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, যেমন আমরা যদি বলি যে ইট স্নোস ইন দা নর্থ, অর্থাৎ আমাদের মানে উত্তর অঞ্চলে কি হয়েছিল? তোমার মানে তুষারপাত হয়েছিল। তোমরা লক্ষ্য করো ইট স্নোস ইন দা নর্থ, এখানে আমার সাবজেক্ট কি বসছে? এখানে ইট বসেছে। অর্থাৎ যেখানে আমার ইন্ট্রোডাক্টরি ইট যেখানে বসবে, অর্থাৎ তারপরে যদি কখনো আমার ইমপার্সোনাল ভার্ব থাকে, ইমপার্সোনাল ভার্ব থাকলে আমরা এখানে কি ব্যবহার করতে পারবো? আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আশা করি তোমাদের কাছে এই ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহারটি এটি ক্লিয়ার হয়েছে। আমি আরো একটি ব্যবহার তোমাদেরকে দেখাচ্ছি ইন্ট্রোডাক্টরি ইট থেকে, যেমন কখনো কখনো এমফাসাইজ করার জন্য। যেমন ধরো এরকম একটি সেন্টেন্স আমরা লিখতে পারি যে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তোমরা লক্ষ্য করো এখানে একটি ইন্ট্রোডাক্টরি ইট বসছে। আমার এই মূল সেন্টেন্সটি হলো কি? মূল সেন্টেন্সটি হলো এখানে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ এটি ছিল আমার মূল সেন্টেন্সটি, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ এখানে আমি এই হেলথকে এখানে এমফাসাইজ করার জন্য আমি এই জায়গায় কি ব্যবহার করেছি? আমি এখানে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাকে কোনো সাবজেক্টের উপর এমফাসাইজ করার জন্য আমি কি ব্যবহার করতে পারবো? আমি ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা এই ব্যবহারগুলো মোটামুটি ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহারটি। প্রিয় শিক্ষার্থীরা এটির পরে আমি যাব আরো একটি ব্যবহার নিয়ে তোমাদের কাছে আরো একটি দেখাচ্ছি আমি তোমাদের, সেটি হলো তোমার মানে দেয়ার। প্রিয় শিক্ষার্থীরা সেটিকেও আমরা বলি কি? আমরা এই দেয়ারটিকেও আমরা বলি কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার। শিক্ষার্থীরা এই দেয়ারটিকেও আমরা কি বলি? ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারেরও কি থাকে না? বাক্যে তার মিনিং থাকে না। যেমন আমি যদি বলি যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, অর্থাৎ এটি তো ইন্ট্রোডাক্টরি তো অবশ্যই না। কেন? কারণ এটি বাক্যের শুরুতে বসেনি, অর্থাৎ বাক্যের শুরুতে বসবে কিন্তু তার কোনো মিনিং থাকবে না। যে শিক্ষার্থীরা এরকম তোমরা লক্ষ্য করো, আমি যদি এইভাবে লিখি যে আমার ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে যে দেয়ার ইজ আ বুক অন দা টেবল, দ্যাট ইজ টেবিলের উপর একটি বই রয়েছে, অর্থাৎ এখানে তোমার এটি ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ দেয়ারের এখানে কোনো অর্থ থাকে না। সেক্ষেত্রে আরো একটি সেন্টেন্স তোমরা লক্ষ্য করো, যেমন দেয়ার
lived a king in ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে একজন রাজা বসবাস করতেন। অর্থাৎ এখানে তোমরা লক্ষ্য করো এই জায়গাতেও দেয়ার বসছে, অর্থাৎ দেয়ারের এখানে কোনো মিনিং থাকবে না। এই জায়গাতে আমাদের কতগুলো ভার্ব রয়েছে, যেমন কখনো সিম, এপিয়ার, তারপর লিভ, বি, এই ভার্বগুলোর সাথে আমরা সবচেয়ে বেশি ইন্ট্রোডাক্টরি দেয়ারকে আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটি ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ এটিও কোথায় বসবে, বাক্যের শুরুতে বসবে। অর্থাৎ বাক্যের শুরুতে যখন গ্যাপ থাকবে সেই ক্ষেত্রে আমি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারের পরে তারপর আমি যাব আরো একটি ব্যবহার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার এই ক্লাসটি তোমরা উপভোগ করছো। যে তোমরা লক্ষ্য করো, আমি এখন দুটি ফ্রেজ বলতে পারো, তোমার মডেল অক্সিলারি বলতে, একটি মডেল অক্সিলারি, একটি ফ্রেজ, দুটির একটি কন্ট্রাস্ট আইডিয়া আমি তোমাদের এখন দেখাবো। তোমরা লক্ষ্য করো, এখানে আমার একটি হলো ইউজ টু, তারপরে বসে ভার্বের বি ওয়ান, তারপর আমি আরো একটি জিনিস দেখাবো, সেটি হলো বি অথবা get used to। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো তোমরা, এখানে আমরা used to এবং be অথবা get used to তাকে আমি দুই ভাবে এখানে দেখিয়েছি। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে used to এটি একটি মডেল ভার্ব এবং এই কারণে তারপরে বেস ফর্ম বসছে। আর এখানে be অথবা get used to অর্থাৎ এটি একটি ফ্রেজ, এই কারণে তারপরে কি বসছে, এখানে ভার্ব আইএনজি বসছে। খুব ভালো করে মনে রাখবে, অর্থাৎ যেখানে যে বাক্যে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং সেখানে আমরা be used to অথবা get used to ব্যবহার করতে পারবো, আর যেখানে বেস ফর্ম থাকবে সেখানে আমরা used to ব্যবহার করতে পারবো। এখন আমাদের কোশ্চেন হলো যে be used to বা get used to এগুলো কি মিনিং প্রকাশ করে। এবং তোমরা মনে রাখবে এই used to যেটি প্লাস বেস ফর্ম সহ এটি আমাদের অতীতের অভ্যাস প্রকাশ করে। খুব ভালো করে মনে রাখবে, আমাদের এই ইউজ টু কি প্রকাশ করে, অতীতের অভ্যাস। আর গেট ইউজ টু মানে কি, যে অভ্যাসটি এখনো চলমান আছে। মনে রাখতে হবে এটি হলো কি একটি চলমান অভ্যাস। ঠিক এই ক্ষেত্রে আমরা বি অথবা গেট ইউজ টু ব্যবহার করতে পারবো। আমরা লক্ষ্য করো, আমি দুটি এক্সাম্পল দিচ্ছি। হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, he used to walk early in the morning, অর্থাৎ তিনি সকালে হাঁটতে অভ্যস্ত ছিলেন। অর্থাৎ তার মানে তিনি এখন আর হাঁটছেন না, হয়তো তার এই অভ্যাসটি এখন আর নেই। ঠিক এই অর্থে আমরা কি ব্যবহার করতে পারবো, আমরা used to ব্যবহার করতে পারবো। ঠিক এটিকেই আমি যদি বলি, আমি এখানে যদি একটি ইজ দিয়ে যদি বলি হি ইজ ইউজড টু, তারপর আমি যদি বলি ওয়াকিং আর্লি ইন দ্য মর্নিং, তার মানে বোঝাবে তিনি সকালে হাঁটতে অভ্যস্ত। স্টিল হি ইজ ওয়াকিং, অর্থাৎ আগে থেকে শুরু হয়ে অভ্যাসটি তার এখনো আছে। ঠিক এরকম অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারবো, আমরা বি ইউজড টু অথবা গেট ইউজড টু ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বিষয়টি কি ছিল, আমাদের মূল সেন্টেন্সটি ছিল এখানে হি ইউজড টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে সে হাঁটতে অভ্যস্ত ছিলেন, অর্থাৎ তিনি হাঁটতেন, তিনি এখন আর হয়তো নাও হাঁটতে পারেন। ঠিক এরকম আমি যদি ঠিক এরকম সেন্টেন্স বলি, হি গট ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং, অর্থাৎ তার মানে কি তিনি হাঁটছেন, অর্থাৎ তার এই অভ্যাসটি এখনো রয়ে গেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই অর্থে আমরা কি ব্যবহার করতে পারবো, আমরা বি ইউজ টু অথবা গট ইউজ টু। এখানে বি মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর এখানে আমাদের গেট মানে কি গেট, গট। ঠিক এই মিনিং গুলো আমরা পেতে পারি এখান থেকে। ঠিক এই দুইটি জিনিস তোমাদের কাছে একটু কন্ট্রাস্ট মনে হতে পারে বা এখানে তোমরা একটু প্রবলেম ফেস করতে পারো। খুব মনোযোগের সাথে তোমরা দেখবে যে ইউজ টু মানে অতীতের অভ্যাস, আর এখানে বি অথবা গট ইউজ টু বা গেট ইউজ টু মানে কি যে অভ্যাসটি এখনো তার মাঝে রয়ে গেছে। ঠিক এই অর্থে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে এই ইউজ টুর ব্যবহারটি ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমি তোমাদের সাথে আরো দুটি ফ্রেজ নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো, একটি হলো আমাদের এখানে ইন অর্ডার টু। লক্ষ্য করো, ইন অর্ডার টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। আমি আরো একটি জিনিস দেখাচ্ছি, সেটি হলো উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি বসে। এই দুইটি জিনিসই কি প্রকাশ করে, দুটি জিনিসই তোমার উদ্দেশ্য প্রকাশ করে। তোমরা লক্ষ্য করো, এখানে দুটি জিনিসই উদ্দেশ্য প্রকাশ করতে বসে। কিন্তু এখানে উদ্দেশ্য প্রকাশ করতে বসলেও ইন অর্ডার টু যেখানে বসে সেখানে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। আর উইথ আ ভিউ টু যেখানে বসে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু দুটির মিনিং এর দিক থেকে একই রকম হবে। তোমরা লক্ষ্য করো, হি went home। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে in order to see his mother। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো তোমরা
যে হি ওয়েন্ট হোম ইন অর্ডার টু সি হিজ মাদার, অর্থাৎ সে বাড়ি গিয়েছিল তার মাকে দেখতে, অথবা আমি লিখতে পারি তার অসুস্থ মাকে দেখতে সে বাড়ি গিয়েছিল। যদি আমি এরকম বলি হি ওয়েন্ট হোম ইন অর্ডার টু সি হিজ এইলিং মাদার, অর্থাৎ সে তার অসুস্থ মাকে দেখতে বাড়ি গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটিকে যদি আমি এখানে যদি উইথ ইন অর্ডার টু ব্যবহার না করে আমি যদি এখানে ব্যবহার করি উইথ আ ভিউ টু, সেক্ষেত্রে আমার বিষয়টি কি দাঁড়াবে তোমরা লক্ষ্য করো, যে এখানে আমি যদি উইথ আ ভিউ টু ব্যবহার করি সেক্ষেত্রে আমার এখানে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, উইথ আ ভিউ টু। তখন এখানে হবে কি সিইং হিজ এইলিং মাদার, AILING, এইলিং মাদার, দ্যাট ইজ এইলিং মাদার, দ্যাট ইজ অসুস্থ মা। অর্থাৎ এখানে উইথ এ ভিউ টু ব্যবহার হওয়ার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি ব্যবহার হয়েছে। তাহলে তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে উদ্দেশ্যমূলক কোনো বাক্য যদি থাকে আর ওই বাক্যে যে বাক্যটিতে আইএনজি থাকবে সেখানে আমাকে উইথ আ ভিউ টু ব্যবহার করতে হবে, আর যদি সেখানে ভার্বের বেস ফর্ম থাকে সেক্ষেত্রে আমাকে ইন অর্ডার টু ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি উদ্দেশ্য বোঝাতে যে ইন অর্ডার টু অথবা উইথ আ ভিউ টু এই ফ্রেজগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই দুটি আলোচনার পরে আমি আর কয়টি ফ্রেজ দেখিয়ে তোমাদের সাথে আমি আমার আলোচনাটি শেষ করছি। অর্থাৎ এখন আমি যে ফ্রেজের যে গ্রুপটি দেখাবো এই গ্রুপটি দেখানোর মাধ্যমে আমি তোমাদের সাথে আজকের আলোচনাটি আমি শেষ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমি প্রথমে যেখানে লিখছি তোমার অ্যাজ সুন অ্যাজ, ঠিক অ্যাজ সুন অ্যাজ যে অর্থ প্রকাশ করে, ঠিক এখানে আমাদের আরো একটি কোরিলেটিভ কনজাংশন রয়েছে যেটি নো সোনার, এখানে অবশ্যই হেড তো থাকবেই, নো সোনার হেড ডট ডট দেন। প্রিয় শিক্ষার্থীরা, এরকমটি থাকবে, অথবা এখানে থাকতে পারে স্কেয়ারসলি অথবা হার্ডলি। সেক্ষেত্রে লক্ষ্য করো ডট ডট এখানে আমাদের হোয়েন। ঠিক এই যে আমাদের এখানে যে গ্রুপটি রয়েছে এই গ্রুপটির কাজ হলো কাজের পুনঃপুনিকতা প্রকাশ করা, অর্থাৎ একটি কাজের সাথে সাথে আরো একটি কাজ হয়, একটি কাজ ঘটার সাথে সাথে আরো একটি কাজ ঘটে। ঠিক এই অর্থে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি অথবা নো সুনার হেড তারপরে দেন ব্যবহার করতে পারি। তোমাদের মনে রাখতে হবে এখানে আমাদের যেহেতু হেড ব্যবহার হয়েছে, তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু হেড ব্যবহার হয়েছে অর্থাৎ এখানে আমাকে এখানে V3 ব্যবহার করতে হবে। ঠিক এখানেও সেম আইডিয়াটি, এখানে তোমাকে এখানে সাবজেক্ট প্লাস V3 ব্যবহার করি, যেটিকে আমরা আমাদের গ্রামাটিক্যালি যেটিকে আমরা বলি ইনভার্সন অফ সেন্টেন্স। সেটা একটি টার্ম আছে, আমি তোমাদের সাথে কোনো একটি ক্লাসে ইনভার্সন অফ সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো তাহলে এইভাবে আমার হবে। আর তারপরে যে অংশটি থাকবে দুটি অংশের ক্ষেত্রে এখানে সাবজেক্ট প্লাস এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ একটি কাজের সাথে সাথে আরেকটি কাজ হবে। এরকম মিনিং এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি, নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি, স্কার্সলি হার্ডলি ব্যবহার করতে পারি। এবং আরো একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা এখানে যে দুইটি ক্লজ থাকবে, এভাবে দুটি ক্লজ থাকবে, দুটি ক্লজের ভার্ব একই রকম হবে, অর্থাৎ প্রেজেন্টের হলে প্রেজেন্টের, পাস্টের হলে পাস্টের, দুটি ভার্ব একই রকম হবে। তোমরা লক্ষ্য করো আমি এখানে দুটি সেন্টেন্স তোমাদের এখানে দিচ্ছি, দুটি সেন্টেন্সের মাধ্যমে আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো as soon as we went home। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো তোমরা as soon as we went home, আমরা বাড়ি যেতে না যেতেই it started raining। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাড়ি যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়েছিল, অর্থাৎ আমরা বাড়ি পৌঁছেছিলাম তার সাথে সাথে কি হয়েছিল, বৃষ্টি শুরু হয়েছিল, অর্থাৎ একটি কাজের সাথে সাথে আরেকটি কাজ ঘটেছিল। ঠিক এই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা as soon as এরকমটি ব্যবহার করতে পারি। আজকে লাস্ট এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো আমাদের সেন্টেন্সটি যদি এমন হয় যে নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, তো লক্ষ্য করো নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, তারপর আমাদের কি বসবে, এখানে দেন বসবে, দেন দ্য ট্রেন লেফট। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো তোমরা নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, দ্যাট ইজ আমি স্টেশন পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো মতো বিষয়গুলো দেখো, এখানে নো সোনার হেড রয়েছে এবং তারপর এখানে দেন বসছে। আমি সেগুলো এখান থেকে স্কেয়ারসলি হার্ডলি থেকে একটি বিষয় এখানে এনে আমি দিতে পারি, আর যখন এখানে আমি স্কেয়ারসলি হার্ডলি থেকে একটি দিয়ে দিব তখন আমার এখান থেকে কি চলে আসবে, এই জায়গায় দেনের জায়গায় তখন হোয়েন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। Dear learners, I think that you all have been clear
about the basic concepts about question number 3. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই কোশ্চেন নাম্বার 3 সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছো যে এই ফ্রেজগুলো আশা করি তোমরা যদি চর্চা করো ভালো করে তোমাদের কোশ্চেন নাম্বার 3 তে মার্কস পেতে কোনো প্রবলেম হবে না। তোমরা আমার পার্ট 1টি দেখবে এবং পার্ট 2টিও তোমরা আজকে যে পার্ট 2টি রয়েছে এটি নিশ্চয়ই তোমরা দেখেছো। এই দুটি মিঙ্গেলিং করে তোমরা ভালো করে পড়াশোনা করবে, ইনশাআল্লাহ আই থিংক দ্যাট ইউ উইল গেট আ বেটার রেজাল্ট ফ্রম কোশ্চেন নাম্বার 3. Dear learners, in my next class, that is in the third class of question number 3, there will be a practice class. অর্থাৎ আমি question number 3 নিয়ে আরো একটি তোমাদের practice class তোমাদের করাবো. I think that you all will enjoy the practice class, and if you do it, I think that you will get some better result. Thank you very much for joining me. Inshallah, I will come to you with practice class. Assalamu alaikum.